নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভারতীয় ন্যায় সংহিতা আইনে সম্ভাব্য দ্রুততম বিচার প্রক্রিয়ার সমাপ্তির সম্ভাবনা চুঁচুড়া পক্সো আদালতে। $519 বছরের মাছের মেলায় সরগরম দেবানন্দপুরের কেষ্টপুরে। এখন আসছে বিস্তারিত খবরে। প্রতিবেশী শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে দোষী সাব্যস্ত করা হলো চুঁচুড়া পক্সো আদালতে। ভারতীয় ন্যায় সংহিতা আইনে সম্ভাব্য দ্রুততম বিচার প্রক্রিয়া শেষ হতে চলেছে আগামী শুক্রবার। 2024 নভেম্বর রাতে গুরাব থানা এলাকায় এক নারকীয় ঘটনা ঘটে। বছর 5 এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে বিছানার উপর কাঁথা কম্বল চাপা দিয়ে তার উপরে কাঠ বিছিয়ে রেখেছিল বলেই অভিযোগ। পরে শিশুকন্যার পরিবার সেখান থেকে উদ্ধার করে শিশুটিকে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, যদিও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই ওই শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে গুরাব থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা আইনে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। 25 নভেম্বর হুগলি গ্রামীণ জেলা পুলিশের সুপার কামনাশী সেন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করে। তদন্তকারী টিম দ্রুত তদন্ত শেষ করে 9 ডিসেম্বর চুঁচুড়া পক্সো আদালতে চার্জশিট জমা করে। এই মামলায় মোট 27 জনের সাক্ষ্য গ্রহীত হয়। বুধবার চুঁচুড়া পক্সো আদালতে বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী শুক্রবার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়। এই মামলা প্রসঙ্গে সরকারি পক্ষের আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা আইনে সম্ভাব্য দ্রুততম বিচার প্রক্রিয়া হতে চলেছে এই মামলায়। যে 24/11/2024 তারিখে সন্ধ্যেবেলায় গুরাব থানার অফিসার ইনচার্জ তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়ের উপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। সেই খবরটা পেয়ে সে যথারীতি সঙ্গে সঙ্গে সেখানটা উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে। সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই 24 তারিখ রাতেই যথোপযুক্ত সেকশনে পক্সো আইন এবং অন্যান্য বিএনএস এর অন্যান্য আইনে যথাযথ সেকশনে মামলা শুরু হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা 24 তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে। 24 তারিখে যদিও ইনভেস্টিগেশনটা শুরু হলো কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন শুরু হয় 25 তারিখ থেকে এবং এই কেসটার তদন্তভার গ্রহণ করা হয়। তদন্তভার দেওয়া হয় সিআই সার্কেলের যে আইসি, কিন্তু সেটা বড় কথা না। সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশী সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে। এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন পুলিশের এত নিশ্চিন্ত তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। এবং আপনাদের আরো জানিয়ে রাখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে 24/11 ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল। 7 তারিখে চার্জশিট তৈরি করলো, 9 তারিখে কারণ রোববার দিন ছুটি ছিল, তারপরের দিন পক্সো কোর্ট বন্ধ, 9 তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো। 11 তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকে আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে। এবং তারপরে ডিফেন্সের থেকে 7 দিন টাইম চেয়েছিল, যেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ অত বড় কেস ডিফেন্সকে তৈরি করতে হবে। ডিফেন্সের সেই 7 দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে 24 তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আয়ও সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম। এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি হলো 27 জনকে সাক্ষী দিয়েছি, 27-28 হবে বোধ হয়। এনিওয়ে 27 জন সাক্ষী আমরা দিয়েছি মোট। এবং তারপরে আপনারা বুঝতে পারছেন তারপরে বড়দিনে বন্ধ পড়ে গেল, সেই 7 দিনটা চলে গেল। এবং তৎসত্ত্বেও
এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ, তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের যে মহামান্য আদালত পক্সো কোর্টের চন্দ্রপ্রভাত চক্রবর্তী, তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা ঘোষণা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তালডাঙ্গা গড়বাটি উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষ কর্মশালা আয়োজিত হলো। টেলিস্কোপের নির্মাণ ও গণিত বিষয়ে ভীতি কাটাতে আয়োজিত হয় এদিনের কর্মশালা। তালডাঙ্গা গড়বাটি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেলনগরা বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত হল বিশেষ কর্মশালা। পড়ুয়াদের বিজ্ঞান বিষয়ক ভীতি কাটাতে ও বিদ্যালয়মুখী করতে এই কর্মশালা আয়োজিত হয়। প্রথমে গণিত বিষয়ক একটি কর্মশালা হয়। সেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক অমিত কুমার মুখার্জি। অঙ্কের ওপর একটা ওয়ার্কশপ ছিল। এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হুগলি জেলার পক্ষ থেকে আমরা হুগলি জেলার বিভিন্ন স্কুলে এই আহ্বানটা জানিয়েছি যে স্কুলে হাতে কলমে অন্যান্য জিনিসের ল্যাব থাকে, কিন্তু ম্যাথ ল্যাব বলতে প্রায় কোথাও নেই, মানে অন্তত সরকারি মাধ্যমের স্কুলে আমার জানা নেই। তো আমরা সরকারি মাধ্যমে এই বাংলা প্রথম মাধ্যমিক স্কুলগুলোতে ম্যাথ ল্যাব করার যে ব্যাপার এবং সেই ম্যাথ ল্যাবে একেবারে প্রায় নিখরচায় অঙ্কের বিষয়গুলো কি করে হাতে কলমে করা যায় এবং হাতে কলমে করা গেলে অঙ্কের বিষয়টা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে কি করে সহজবোধ্যভাবে এবং তাদের মধ্যে আকর্ষণ করা যায়, অঙ্কটা সাবজেক্ট হিসাবে সবার কাছে ভীতপ্রদ হলেও এইখানে দেখা যায় যে সেটা খুব আনন্দদায়ক। সেই বিষয়টা একদম হাতে কলমে করা এবং প্র্যাকটিক্যালভাবে যদি একটা ল্যাব তৈরি করা যায় স্কুলে, তাহলে তাতে কি লাভ হতে পারে সেটাও এখানে যারা সম্মানীয় শিক্ষক আছেন তাদের কাছেও তুলে ধরা। আগামী দিনে বিদ্যালয়ে অঙ্কের ল্যাবরেটরি তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেন এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তী। দু ধরনের কর্মসূচি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হুগলি জেলার সহায়তায় গড়বাটি উচ্চ বিদ্যালয়ে আজকে টেলিস্কোপ নির্মাণ কর্মশালা। এই কর্মশালার দুটি অংশ। একটা হচ্ছে আমরা প্রথমেই আমাদের হুগলি জেলা কমিটির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তার সম্পাদক শ্রী অমিত মুখার্জি, তাকে পেয়েছি। তিনি অঙ্ক বিষয়ে ছাত্রদের যে ভীতি, সেই ভীতি দূর করবার একটা উদ্যোগ হিসেবে তিনি আমাদের অঙ্কের বিভিন্ন সমস্যার সমাধান করিয়েছেন ছাত্রদেরকে এবং হাতে কলমে অঙ্ক আগামী দিনে গড়বাটি উচ্চ বিদ্যালয়ে যে পরিকল্পনা করছে, যেমন এর গত বছরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব সেটা করেছিলাম, এবছর শ্রী অমিত মুখার্জির সহায়তাতেই আমাদের অঙ্কের একটা ল্যাবরেটরি তৈরি করবার ইচ্ছে আছে এবং শ্রী অমিত মুখার্জি আজকে সেই কাজটা করিয়েছেন। এই কর্মশালায় প্রথমে হাতে কলমে টেলিস্কোপ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য আসগার আলী। শুধু হাতে কলমে প্রশিক্ষণই নয়, টেলিস্কোপের বিভিন্ন অংশের বিষয়ে বিশেষ পাঠ দেওয়া হয়। বিভিন্ন লেন্সের কার্যকারিতা সম্পর্কেও অবগত করানো হয় পড়ুয়াদের এবং সর্বশেষে এই টেলিস্কোপের মাধ্যমে আকাশ পরিচিতি অর্থাৎ গ্রহ নক্ষত্র দেখানো হয় ছাত্রছাত্রীদের। উদ্দেশ্য হচ্ছে প্রথমত হাতে কলমে শিক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে আকাশ পর্যবেক্ষণ। এই আকাশ পর্যবেক্ষণের মধ্য দিয়ে ছাত্রদের মধ্য থেকে আমরা মনে করি যে প্রথমত অনেক রকমের কুসংস্কার যেগুলো আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে থেকে যায়, সেগুলো থেকে তারা খানিকটা মুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছাত্রদেরকে বিদ্যালয়মুখী করে তোলবার একটা প্রচেষ্টা হিসেবে এই টেলিস্কোপ নির্মাণের কর্মশালা এবং এই ধরনের আরও নানা রকমের কর্মশালা, নানা রকমের উদ্যোগ আমরা গ্রহণ করছি। তার কারণ হচ্ছে করোনা সময়ের পর থেকে দেখা যাচ্ছে ছাত্রদের একটা বড় অংশ তারা বিদ্যালয়মুখী হতে চাইছে না এবং তাদেরকে আরও বিদ্যালয়মুখী করবার জন্যে তাদের যে পড়াশুনোর বিষয়গুলো সেটাকে আরও সহজ এবং আনন্দদায়ক করবার জন্যে আমরা এই কর্মশালার আয়োজন করেছি আজকে। আমাদের আশা এই উদ্যোগে আমরা সদুত্তর পাবো। আজকে শুধু আমাদের বিদ্যালয় নয়, আমাদের চন্দননগরের আরও দুটি বিদ্যালয়, শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির এবং কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, সেই দুটি বিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা এসছেন তাদের শিক্ষকদের শিক্ষিকাদের নিয়ে এবং আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা তারা প্রভূত আনন্দের সঙ্গে প্রভূত জ্ঞানও লাভ করছে।
গোটা দিন ধরেই চলে এই কর্মসূচি। এদিনের কর্মশালায় মূলত অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর পড়ুয়ারা উপস্থিত ছিল। শুধু গড়বাটি বিদ্যালয়ের ছাত্ররাই নয়, চন্দননগর অরবিন্দ শিক্ষানিকেতন ও চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের পড়ুয়ারাও সামিল হয়েছিল এখানে। পড়াশোনার বাইরেও এ ধরনের কর্মসূচিতে সামিল হতে পেরে খুশি পড়ুয়ারাও। এবার আজকে এখানে একটা টেলিস্কোপ নির্মাণের জন্য একটা কনফারেন্সের মতো করা হয়েছে এবং আমাদের শেখানো হচ্ছে এখানে। তো শেখানোর জন্য আমাদের স্কুল থেকে আমাদের ম্যামেরা, সায়েন্সের যিনি ম্যাম আছেন তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং এসে এখানে আমরা শিখছি লেন্স সম্পর্কে। এখনো পর্যন্ত শিখতে পেরেছি টেলিস্কোপের যে প্রধান একটা জিনিস লেন্স, যার সাহায্যে আমরা জিনিসটা দেখতে পারি, দূরের জিনিস, সেই সম্পর্কে শিখতে পেরেছি। এখন খুব ভালো লাগছে। আমাদের পড়াশোনার বাইরে গিয়ে যে আরো একটা বিশেষ কিছু আমরা শিখতে পারছি, যে টেলিস্কোপ ব্যাপারে, যেটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল যে আমরা কোনোদিন টেলিস্কোপ কি জিনিস শুধু নামই শুনেছি, কোনোদিন সেইভাবে সুযোগ হয়নি জানার, সেটা জানতে পারছি। খুব ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। স্যার তো এখনো ট্রেনিং দিচ্ছেন, আমাদের লেন্স সম্পর্কে জানার চেষ্টা করছেন যে কিভাবে জানাবেন, আর টেলিস্কোপটা কিরকম হয় সেইটাও আমরা আশা করছি দেখতে পাবো। তো তারপর চেষ্টা করব নিজের হাতে বানানো। খুব না, ওরকম আমি কোথাও পাইনি। এখানে আমাদের স্যারেরা সুযোগ দিচ্ছেন, জিনিসটা ভালো করে বোঝাচ্ছেন লেন্সের ব্যাপারে। আপাতত স্যার যেটা আমাদের বললেন, লেন্সের প্রকার, টাইপ কি হচ্ছে, কনভেক্স, কনকেভ, এইগুলো, ওখান থেকে রে বেরোচ্ছে, রে ঢুকে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালে যাচ্ছে, ফোকাসের পয়েন্ট, এইগুলো আমাদের বোঝাচ্ছেন। এবার আমাদের অনেকই ভালো লাগছে যে আমরা হাতে কলমে কিছু করতে পারবো, সেটা ভেবে আমাদের খুব উত্তেজনা হচ্ছে যে আমরা কতটা কি করতে পারবো। হ্যাঁ, ওটা খুবই ভালো। এখানে পরিবেশটাও অনেকে ভালো, আমাদের কথাবার্তাও আমাদের সাথে ভালোভাবেই বলছে, বেশ বন্ধুসুলভ ওদের ব্যবহার। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা আলাদা, কারণ আমরা তো ওখানে গতানুগতিক একটাই জিনিস খালি বইতে পড়ে আসছি, এখানে যেমনি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখে ওটাকে স্যার আশ্বাস দিয়েছেন হাতে কলমে করবো, আমরা ওটাই জানতে পারছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনি টোল প্লাজা ও গোবরার কাছে ভাঙল নির্মীয়মান উড়ালপুলের একাংশ। ঘটনায় আহত এক যুবক, আতঙ্কিত জনসাধারণ। কলকাতার পোস্তা ব্রিজের ছায়া এবার ডানকুনি গোবরা ও টোল প্লাজার কাছে। ডানকুনি টোল প্লাজা ও ডানকুনি গোবরার কাছে নবনির্মীয়মান উড়ালপুলের একাংশ ভেঙে আহত হলো এক যুবক। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য ডানকুনির বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দীর্ঘদিন ধরেই নির্মাণ কাজ চলছিল ওই উড়ালপুলের, তবে এদিন ভেঙে পড়ে ওই উড়ালপুলের একাংশ। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর যদিও যুবককে ছেড়ে দেওয়া হয়েছে, তবে স্থানীয় মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলছেন। আমি এদিকে মুরগি কাটছিলাম, দেখি ছেলেটা ওদিকে দাঁড়িয়ে ছিল, দুটো সাইকেলওয়ালা ওকে বাঁচাতে গিয়ে নিজেই মাল ঘাড়ের উপরে পড়ে ওই দোকানেই দেখেছি। বাস, ভয় থাকবে না একটা মানুষের, একটা এই সরু রড দিয়ে ঢালাই করেছে, যে কোনো লোকে চলাচল করবে, একটা বড় ভারী গাড়ি একটা গেলে ব্রিজটা ভেঙেও পড়ে যাওয়ার ভয় থাকে। তখন আমি এই পাশে কি জানি করছিলাম, কাজ করছিলাম, হ্যাঁ, দেখি আওয়াজটা পেলাম। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তো বললাম, তাকালাম, দেখলাম যে একটা ছেলে আর কি ও পড়ে গেছিল ওর ভিতরে। বহুত ভয় আছে, এমনি লং আছে, তারপরে ট্রাফিকের অবস্থা খুব খারাপ, এমনি ভয় আছে আমরা। তার মধ্যে আবার এরকম কাঁচা ব্রিজ ভেঙে পড়ে গেছে, আজ একজন এই ব্রিজের মতন মারাই যাবার খাপ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 519 বছরের মাছের মেলায় সরগরম দেবানন্দপুরের কেষ্টপুরে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। মাঘ মাসের প্রথম দিনে প্রতিবারের ন্যায় ঐতিহ্যবাহী মাছের মেলা আয়োজিত হল দেবানন্দপুর এলাকার কেষ্টপুরে। এবারে মেলার মূল আকর্ষণ 40 কেজি ওজনের শঙ্কর মাছ। মেলা উপলক্ষে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রত্যেকবারের ন্যায় এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছিল হুগলি জেলার দেবানন্দপুর এলাকার কেষ্টপুর অঞ্চল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 519 বছর আগে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কেষ্টপুরে উত্তরায়ণ নামে এই উৎসবের সূচনা হয়। এখানে এদিন দিনভর নাম সংকীর্তনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে এক বিরাট মেলাও বসে। তবে এই মেলায় জিলিপি, পাপড় ভাজা, নাগরদোলনা থেকে মাছের আকর্ষণই বেশি বলাই বাহুল্য। নিয়ম মেনেই প্রত্যেক বছর পয়লা মাঘ এখানে হরেক মাছ বিক্রি হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছে এই মেলা ক্রমেই মাছের মেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। মঠ সূত্রে জানা যায়, এই এলাকায় একদা জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার। গোবর্ধন বাবুর একমাত্র সন্তান রঘুনাথ দাস পরবর্তীকালে উপাধি পেয়ে রঘুনাথ দাস গোস্বামী হয়ে ওঠেন। তিনি মাত্র 15 বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনের জন্য পুরীধামে যাত্রা করেন। সেখান থেকে উত্তর 24 পরগনার পানিহাটিতে যান। সেখানে এত কম বয়সে সন্ন্যাস নেওয়ার জন্য রঘুনাথকে দণ্ড হিসাবে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ মহাপ্রভু। সেই থেকেই পানিহাটিতে দণ্ড উৎসব আজও হয়ে আসছে। যাই হোক, বহুদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে আসায় আনন্দে মাতে জমিদার বাড়ি। সেই সময় স্থানীয় কিছু বৈষ্ণব রঘুনাথ বাবুকে বলেন, আমরা এত ডেকেও মহাপ্রভুর দর্শন পেলাম না, কিন্তু তুমি এই বয়সে প্রভুর দর্শন পেয়ে গেলে। তুমি যদি সত্যি প্রভুর দর্শন পাও, তাহলে এই অসময়ে ইলিশ মাছের ঝাল আর আমের টক করে খাওয়াও। বৈষ্ণবদের কথা মতন মাঘ মাসের অসময়ে পুকুর থেকে ইলিশ মাছ ও আম গাছ থেকে আম পেড়ে খাওয়ানো হয়। আর সাথে সাথে শুরু হয়ে যায় গ্রামবাসীদের উৎসব, শুরু হয়ে যায় মাছের মেলা। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ, কৃষ্ণপুর, দেবানন্দপুর, হুগলি। বিগত 519 বছর ধরে এই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠের উত্তরায়ণ মেলা হয়ে আসছে। রঘুনাথ দাস গোস্বামীর এটাই হচ্ছে জন্মভিটা। এখানে শিক্ষা দীক্ষা সবকিছু উনি এখানে থেকেই লাভ করেছিলেন। এখানে ওনার বাড়ি ছিল, রাজবাড়ি ছিল। 550 বছর আগেতে ওনার যে পিতা বা জ্যাঠামশাই ছিলেন, তখন থেকে ওনার এখান থেকে প্রায় 12 লক্ষ টাকার মতো রাজস্ব দিতেন দিল্লির দরবারেতে। সেই বাড়ির ছেলে হয়ে রঘুনাথ দাস গোস্বামী অল্প বয়সে সন্ন্যাস নেবার জন্য মহাপ্রভুর কাছে ছুটে গিয়েছিলেন পানিহাটিতে। কিন্তু মহাপ্রভু সে সময় দীক্ষা দিতে চাননি, বয়স অল্প ছিল বলে। নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন, এত বড় রাজার ছেলে তুই এসেছিস যখন, তোদের দণ্ড দিতে হয়। রঘুনাথ মাথা পেতে সে দণ্ড নিয়েছিলেন। ওই দিনকে ওখানে যত বৈষ্ণব ভক্তগণ ছিলেন পানিহাটিতে, সবাইকে চিড়ে দই খাওয়াতে হবে, এটাই তার দণ্ড ছিল। সেই দণ্ডোৎসব মেলা এখনো পর্যন্ত পানিহাটিতে হয়ে আসছে। পরবর্তীকালে উনি যখন সন্ন্যাস নিয়ে শ্রীরাম পুরীতে চলে গিয়েছিলেন, ওখান থেকে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবন হয়ে যেদিনকে এই রাজবাড়িতে ফিরে এসেছিলেন, সেই দিনটাকে স্মরণ করেই রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ উৎসব মেলা। তো ওই সময়তে এই অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়ে পুকুর, নালা, নদী থেকে মাছ নিয়ে এসে ঠাকুরবাড়ির পিছনেতে রান্না করে খাওয়া দাওয়া করেছিল। অন্যান্য সম্প্রদায়ের লোক, বৈষ্ণব সম্প্রদায়ের লোক যারা ছিলেন, তারা ঠাকুরবাড়ির মধ্যেই রান্না বান্না করে ভোগ প্রসাদ। তো সেই সময়তে ভক্তগণ ধরেছিল রঘুনাথ দাস গোস্বামীকে, যে তুমি তো এত মহাপ্রভু ভক্ত, মহাপ্রভু তোমাকে কৃপা করেছেন, তো আমরা এই সময়তে একটু আমের ডাল খেতে চাই। আমাদের ঠাকুরবাড়ির দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল। অসময়তে সেখানে জোড়া আম গাছে 2টো আম পাওয়া গিয়েছিল, মহাপ্রভু কৃপা। আবার তাদের আবদার হলো ইলিশ মাছ চাই। ইলিশ মাছ কোথা থেকে আসবে শীতকালে? সেও বলে যে প্রভুর কৃপা থাকতে হবে। পাশের পুকুর থেকে পাশের গ্রামের লোক এসে জাল দিয়ে জোড়া ইলিশ মাছও তুলেছিল, নিয়ে এসে ঠাকুরবাড়ির পিছনতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছিল। সেই আনন্দ উপভোগ করার জন্য কেতদ অঞ্চলের মানুষ, যারা অন্যান্য সম্প্রদায়ের লোক ছিল, তারা পিছনে বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া সব করে আনন্দ করেছেন। বৈষ্ণব সম্প্রদায়ের লোক ঠাকুরবাড়ির মধ্যেই প্রভুর ভোগ দিয়ে প্রভুর ভোগ প্রসাদ পেয়েছেন। এই যে দিনটাকে উনি ফিরে এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, সেই দিনটাকে স্মরণ করেই রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ উৎসব মেলা।
519 বছর ধরে সেই মেলা আজও হয়ে আসছে। 50 গ্রাম থেকে শুরু করে প্রায় 50 কেজি ওজনের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন মাছ ব্যবসায়ীরা। 40 কেজির শঙ্কর, 32 কেজির শাটিং, 35 কেজির আর দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। অভিজ্ঞতা কি বলবো? অভিজ্ঞতা তো আমার কাছে নতুন। এমনি মাছের বাজার, দীঘা মৎস্য বন্দর এগুলো, তারপরে ফেজারগঞ্জে মৎস্য বন্দর দেখেছি, ওখানে তো শুধু সামুদ্রিক মাছ। এখানে সামুদ্রিক মাছ প্লাস পুকুরের মাছ, তারপরে একই মাছের অনেক রকম ভ্যারাইটি, অনেক নতুন নতুন মাছ দেখলাম, ভালো লাগলো দেখতে। এই দেখার জন্যই এখানে আসা। এটা একবার গুগল থেকে দেখেছি বা ইয়েতে ওই ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে, যে 519 বছরের মেলা এর আখ্যানটা শুনলাম, তো দেখার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। তো এখানে এসে দেখলাম সেই মাছের মেলাটা। কি দেখলেন মাছের এই মেলার বৈশিষ্ট্য? মূলত কি মাছের বৈশিষ্ট্য হচ্ছে একদিনের মেলা, এখানে বিভিন্ন রকম মাছের সঙ্গে পরিচয় হলো। মাছগুলো জানতাম না এত রকমের মাছ থাকে। না, এই আমার ফার্স্ট টাইম। মেলা ঘুরে দেখলেন, কি বিশেষত্ব রয়েছে? এখনো ঘুরিনি। এই ফার্স্ট তো দেখলাম এখানে একটা সুন্দর মন্দির আছে, তারপরে এই মেলা, মাছের মেলা, মাছ, বড় বড় মাছ দেখতে পাচ্ছি, সব রকমের শঙ্কর মাছ, ভেটকি মাছ, যেটা কখনো আমরা আমাদের বাজারে দেখিনি। এটাই একটা ভালো জিনিস। হ্যাঁ, মাছের মেলা বলে। কি দেখছেন মেলাতে? মাছ খুব সুন্দর মাছ, অনেক মাছ, অনেক রকম। এরকম দেখেছেন? না না, এরকম দেখিনি, এরকম মাছও দেখিনি, এই প্রথম দেখছি। লাভ লোকসান যাই হোক না কেন, একদিনের এই মেলায় জেলা তথা জেলার বাইরের মৎস্য ব্যবসায়ীদের আসা চাই। জায়গাটা খুবই ভালো লাগে। একটা শ্রীকৃষ্ণ, মহাপ্রভু শ্রীকৃষ্ণ একটা স্থান। আমরা একদিনে ব্যবসা করে আনন্দই পাই। খুব ভালো না, খুব খারাপ না, খুব ভালো ভেতরে আমরা থাকি। বাজার এখন বাজার সব কপালের উপরে, ঠিক আছে। আমাদের এই আসি, আমরা এত দোকানদার আছে, এক একজন 500-600 কিলো করে মাছ নিয়ে আসি। এই মাছ নিয়ে এসে তার ভেতরে স্পেশাল মাছ আমাদের থাকে। কিছু কিছু সব বছরে প্রত্যেকবার একটা করে রাখি। এবছর যেমন রেখেছি শাটিং মাছ, এটার দাম হচ্ছে 32 কিলো ওজন। বান মাছ আছে, এটা 15 কিলো। ছায়া মাছ আছে 32 কিলো, ঠিক আছে। আরো কিছু স্পেশাল মাছ ছিল, সেগুলো কেটে ফেলেছি, সেগুলো তো দেখাতে পারছি না। কিছু কিছু মাছ আছে আমাদের ভেতরে এখনো। আর আমরা খুব এটা আমরা এই মেলাটাকে খুব আমরা রেসপেক্ট করি। তাও নেই করে 50 থেকে 60 জন আছে। মোটামুটি 1000 কিলো উপরে, 1000 কিলো মানে 1000 কিলো সামথিং আছে। একটু কম। এটা কি একদিনেরই মেলা? প্রতি বছর আছে। একটা টান, ছোটবেলা থেকে বাবার সঙ্গে আসছি। আর এই মাটিতে যা রান্না করে খাবে, তুমি যে মাছ রান্না করে খাবে, আজকের দিনের জন্য অমৃত। হাজার বাড়িতে এসে বেড়ে রান্না করলেও এত ভালো হবে না। আর রঘুনাথজির তো একটা দয়া তো আছে, আনুষঙ্গিক আছে। আমাদের একদিনে কিছু হয় আর এতগুলো ছেলে খাচ্ছে, তাহলে বিনা লাভে কেউ খাটবে না। এ হলো ব্যাপার। এবার আছে সকালে তো আর 4-5 রকম ছিল। ভেটকি আছে, শঙ্কর আছে, বড় 35 কিলো ওজনের আর মাছ আছে। আমি আগেও ইন্টারভিউতে বললাম একজনকে। পাবদা আছে, ট্যাংরা আছে, তারপরে বাগার মাছ ছিল, ছাড়ানো চিংড়ি আছে, ফিশ ফ্রাই হবে। এই মাছ কিনে এখানেই হাতে গরম মাছ ভাজার লিটিও রয়েছে। এখান থেকে কেনা মাছ ভেজে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। 1 কেজি মাছ কেটে ধুয়ে মশলা মাখিয়ে ভাজতে নেওয়া হয় 100 টাকা। এবছর সেরকমই বেশ কয়েকটি দোকান বসেছিল, সেখানেও মানুষের ভিড় উপচে পড়ে। না, এতে আমাদের সংসারটা চলে যাচ্ছে ভালোভাবে, তাই আমরা এখন করছি। আপাতত আমরা তো আইসক্রিমের মেলায় একটা দোকান দিই। এখন শীত ঠান্ডায় তো অত চলে না, তাই এইটা নিয়েই শুরু করেছি। আগের বছরও বসেছিলাম, এবছরও করছি। হ্যাঁ, আগের বছর আমাদের মোটামুটি ভালোই হয়েছে। এই জন্য কি আমরা এবছর? হ্যাঁ, সেই জন্য এবছর আসা। কি সিস্টেমে ভাবছেন, কিভাবে মাছ নিয়ে এসে দিলে আমরা কেটে ধুয়ে তেল হলুদ নুন লাগিয়ে ভেজে দিচ্ছি। 100 টাকা 80 টাকা যার থেকে যেন নিয়ে পাচ্ছি। কাস্টমার হচ্ছে মোটামুটি, সবাই আসছে। এটা দেখুন, আপনি দেখতেই পাবেন এখানে মাছ ধুচ্ছি। এটা আমাদের মাছ বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেহেতু মাছটা তো ভেজে দিতেই হবে। সবাই তো আর স্টোভ নিয়ে বা গ্যাস নিয়ে আসে না। কেউ দুজনে ঘুরতে এসছে, মাছ ভেজে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে প্রতিবারের ন্যায় আগত যাত্রীদের সুবিধার্থে মেডিকেল ক্যাম্প, খাদ্য ও জল সরবরাহে বিশেষ শিবির খুলল চুঁচুড়া আরোগ্য। প্রতিবারের ন্যায় গঙ্গাসাগরে আগত ভক্তদের কথা মাথায় রেখে মেডিকেল ক্যাম্প এবং খাদ্য ও জল সরবরাহের জন্য শিবির খুলল চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিবারই শাহী স্নান করতে অগুন্তি ভক্ত সাধু সন্ন্যাসীরা উপস্থিত হন প্রয়াগরাজে। পথে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই বিগত 12 বছর ধরে আরোগ্যর তরফ থেকে জনকল্যাণমূলক এই শিবির করা হয়। এবারেও তার অন্যথা হয়নি। পথের ধারেই গড়ে উঠেছে এই শিবির। কোন রকম চোট পেলে বা শারীরিক অসুস্থতায় যেমন পরিষেবা মিলবে, তেমনই মিলবে এই শিবির থেকে প্রয়োজনীয় খাদ্য ও জল। এ প্রসঙ্গে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, এবার 12 বছরে পদার্পণ করেছে তাদের এই সামাজিক কর্মসূচি। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চলবে বলেই জানান তিনি। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে এই নিয়ে 12 বছর আমরা অতিক্রম করলাম। আমাদের প্রত্যেক বছরই গঙ্গাসাগরের বহু মানুষ বাংলার বাইরে দেশের বিভিন্ন প্রান্তের, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন। এসে তারা পুণ্য লাভের অর্জনে পৌষ সংক্রান্তিতে স্নান করেন। সেই স্নানযাত্রায় এই হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ আসেন, সেই মানুষদের পরিষেবায় গত 12 বছর ধরে চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প, খাদ্য সামগ্রী প্রদান, শুকনো খাবার এবং ভাত, খিচুড়ি বিভিন্ন রকমের আয়োজন থাকে, সঙ্গে ওষুধ সহ। সেই ক্যাম্প এবছরও আমরা পূরণ করলাম। কয়েক হাজার মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি পশ্চিমবঙ্গ সরকারকেও, যেভাবে দিনের পর দিন, যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, গঙ্গাসাগরকে একদম পবিত্র তীর্থভূমিতে পূর্ণ করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকেও কৃতজ্ঞতা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হুগলি কলেজিয়েট স্কুলে। চুঁচুড়া মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরপ্রধান অমিত রায়। বিভিন্ন ইভেন্টে চলে খেলা। উপস্থিত ছিলেন অভিভাবক, অভিভাবিকেরাও। দ্রুত যেমন খুশি এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভারতীয় ন্যায় সংহিতা আইনে সম্ভাব্য দ্রুততম বিচার প্রক্রিয়ার সমাপ্তির সম্ভাবনা চুঁচুড়া পক্সো আদালতে। 519 বছরের মাছের মেলায় সরগরম দেবানন্দপুরের কেষ্টপুরে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।